মানবতার ফেরিওয়ালা, আধুনিক বাগেরহাটের রূপকার জননেতা জনাব এম এ সেলিম সম্পর্কে আপনাকে কিছু বলতে চাই। তার আগে একটু বলে নেই যে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা হয়েছে এবং বাংলাদেশকে একটি পরিবর্তন করছে, পরিবর্তনের পরে যদি তারা আবার সংসদ নির্বাচনের ব্যবস্থা করে, দলমত নির্বিশেষে আপনি কি ব্যক্তি হিসাবে এম এ সেলিম সাহেবকে চান এবং তিনি বাগেরহাটের প্রত্যেকটা মানুষের সাথে মিশে ধরনের উন্নয়ন সাধিত করুক, এর উন্নয়নের ধারা অব্যাহত থাকুক, এটা কি আপনি চান? দর্শক আপনার কাছে একটু জানতে চাচ্ছে। আমরা সেলিম সাহেবকে এমনিও ভালোবাসি এবং হিন্দু মুসলমান সবাই মিলে তার জন্য দোয়া করি যাতে সে আবার আমাদের মাঝে আসতে পারে। এটা আমি চাই, সবাই মোকাবেলা বলতে পারি। প্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন তার অভিব্যক্তি। তিনি কেঁদে ফেলেছে, তার কারণ আমাদের জীবনে যত ধরনের বাগেরহাটের উপকার করেছে তা একমাত্র জননেতা জনাব এম এ সেলিম সাহেব করেছে, যার দ্বারা তিনি এই কলেজ সৃষ্টি করেছেন। সেই কলেজ থেকেও আমি পড়াশোনা করে আজকে আমি যাও কিছু জ্ঞান অর্জন করেছি, যেটুকু করেছি সেটুকুই আপনাদের মাঝে উজাড় করে দিতে চাই। এবং আমার মতনও অনেক মানুষ এই কলেজ থেকে শিক্ষিত হয়ে অনেক বড় রকমের পোস্টে চাকরি করছে এবং তারা তাদের জীবন দশায় বাংলাদেশকে উন্নয়নের জন্য হেল্প করে যাচ্ছে। তাই দর্শক, আমাদের এই অনুভূতিগুলো আপনারা একটু শেয়ার করবেন, যাহাতে করিয়া তাকে আমরা আমাদের মাঝে পাই। এবং সাক্ষাৎকার বেশি দীর্ঘায়ু করব না, যেহেতু সাক্ষাৎকার নিতে গেলে অনেক সময়ের ব্যাপার। এটা দিয়ে বোঝা যায় বাগেরহাট নয়, শুধু পদ্মার এপারের যত মানুষ আছে দলমত নির্বিশেষে জননেতা জনাব এম এ সেলিম সাহেবকে আশা করছে এবং আমাদের মাঝে তিনি যেহেতু বেঁচে আছেন তিনি আবার আসবেন। মানবতার ফেরিওয়ালা, আধুনিক বাগেরহাটের রূপকার জনাব এম এ সেলিম সাহেব সম্পর্কে আপনাকে কিছু বলতে চাই। তার আগে একটু বলে নেই যে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা হয়েছে এবং বাংলাদেশকে একটি পরিবর্তন করছে, পরিবর্তনের পরে যদি তারা আবার সংসদ নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে আপনি কি দলমত নির্বিশেষে এই জননেতা এম এ সেলিমকে চান, যিনি আমাদের বাগেরহাটের পূর্বে ব্যাপক উন্নতি করেছে এবং সামনের দিনগুলোতে আপনি কি এই উপকারের ধারাবাহিকতা চান? আমি আপনার কাছে প্রশ্ন করছি, জননেতা জনাব এম এ সেলিম। আপনার অনুমতি অনুসারে আমরা আপনাকে চাই। জননেতা জনাব এম এ সেলিম সাহেবকে চান? জননেতা সেলিম সাহেবকে আমরাই চাই, আমারই লোক, আমারই লোক। এই বিগত দিনগুলোতে আমরা অনেক উন্নতি পেয়েছি। এই সামনের দিনগুলোতেও পেতে চাই, আমরা পেতে চাই বা পেতে চাই। আমরা সেলিম সাহেবকে আমরা চাই। কতটুকু পেরেছে ততটুকুই বলেছে, কিন্তু তার মনে প্রাণে আশা বা আকাঙ্ক্ষা তিনি জননেতা জনাব এম এ সেলিম সাহেবকে চান এবং সেলিম সাহেব পূর্বের দিনগুলোতে অনেক উপকার সাধিত করেছে। তিনি আমাদের মাঝে এটা এমনি ব্যক্ত করেছে, কিন্তু ক্যামেরার সামনে এসে তিনি ওভাবে কথা বলতে পারেন না। তাই প্রিয় দর্শক, আমরা আরও সাক্ষাৎকার নিব, সেটার জন্য আপনারা একটু অপেক্ষা করুন। আমি আপনার কাছে প্রশ্ন করছি জননেতা জনাব এম এ সেলিম সম্পর্কে। আপনিও জানেন যে জননেতা জনাব এম এ সেলিম নির্বাচন করেছেন 2001 সালে শেখ হেলাল উদ্দিনের বিপরীতে এবং জয়লাভ করেছেন, কিন্তু তিনি নির্বাচন করার বহুত আগে 1997 সালে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন এবং এই উপস্থিত হয়ে তিনি বিভিন্ন ধরনের উন্নতি সাধিত করেছিলেন বাগেরহাটের মানুষের পাশে মিশে। এটা আসলে কতটুকু সত্য এবং বাস্তব তা আপনার অনুভূতির মাধ্যমে দর্শক জানতে চাচ্ছে। এটা বাস্তব এবং উনি যে কয়দিন এসছে তার ভিতর যে কাজ করেছে তা বাগেরহাটবাসীর অস্মরণীয়। ব্যাপক উন্নয়ন করছে এবং গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে এবং উনি ওনার মতো মানুষ সামনে আসলে আমাদের আরো অনেক উন্নতি হবে। সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে একজন সাধারণ মানুষ তার অভিব্যক্তি প্রকাশ করলো যে জননেতা জনাব এম এ সেলিম আধুনিক বাগেরহাটের রূপকার এবং মানবতার ফেরিওয়ালা। তিনি আমাদের মাঝে যদি থাকেন, সংসদ সদস্য হিসেবে নয়, এমনি সাধারণ মানুষ হিসেবেও যদি পাশে থাকেন, আমাদের বাগেরহাটের মানুষের অনেক উপকার হবে এবং বাগেরহাটের মানুষ উজ্জীবিত হবে। তার পাশে দাঁড়িয়ে জনগণ সত্য ও নির্ভীকভাবে কথা বলতে পারবে। এজন্য আমরা তাকে খুবভাবে অনুভব করছি, যেহেতু আল্লাহ তিনি আমাদের মাঝে তাকে বাঁচিয়ে রেখেছেন এবং তিনি যেন আমাদের পাশে এসে পুঙ্খানু একটু সেবা দিতে পারেন। এজন্য আমরা এই আশাবাদ ব্যক্ত করে এই দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি। জননেতা জনাব এম এ সেলিম সাহেব
তিনি আমাদের মাঝে এসেছে 1997 সালে। এটা তিনি মানে সেটা আপনিও জানেন। এবং তিনি 2001 সালে সংসদ নির্বাচন করেছেন, শেখ আলাউদ্দিনের বিপরীতে এবং জয়লাভ করেছেন। তিনি আমাদের আমাদের পাশে থেকে বাগেরহাটবাসীকে সুন্দর মতন পরিচালনা করেন এবং অনেক উন্নতি সাধিত করেন। এই আপনার অনুভূতির মাধ্যমে দর্শক জানতে চাচ্ছে আসলে তিনি আমাদের বাংলাদেশের আধুনিক বাগেরহাটের উপকার কিনা। এই বিষয়ে বাগেরহাটে যে উন্নয়নের জোয়ার বওয়া হয়েছে, যা পররাষ্ট্রমন্ত্রী করার কথা ছিল উনি যা পারেননি নাই, তাই উন্নতি করেছেন। বাগেরহাটে ভেড়িবাগ, লেপাড়ায় কলেজ, বহু কিছু করেছেন, বিভিন্ন ধরনের উপকার তিনি করেছেন। উপকার করেছেন। তার মতো মানুষ আমাদের প্রয়োজন। তাদের কাছে বাইরে আমাদের আর কোনো চা পাওয়া। প্রিয় দর্শক, এবার আপনারা শুনলেন একজন সাধারণ ও নিরীহ মানুষের সাক্ষাৎকার, যিনি সেলিম সাহেব সম্পর্কে আপনাদের কিছু বললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সৃষ্টিকর্তার নামে, যিনি আমাদের অশেষ রহমতে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং তারই সাথে সাথে সবার শান্তি কামনা করে শুরু করছি সত্যের সন্ধানে। সত্যের সন্ধানে এটা আমাদের ধারাবাহিক তৃতীয় পর্ব বা এপিসোড, যেটায় আমি শেখ শামীম হাসান ও ক্যামেরাম্যান হিসেবে রয়েছে শেখ সাইদুল ইসলাম ও অন্য ক্যামেরাম্যান হিসেবে রয়েছে আমার বড় ভাই মোতাহার হোসেন এবং ক্যামেরার অন্তরালে আমাদের কয়েকটি বড় ভাই ও আমাদের সহযোগী কিছু লোকজন, যার দ্বারা পূর্ণ গঠিত হয়েছে একটি টিম সত্যের সন্ধানে, যারা শপথ নিয়েছে দেশের সকল সত্যকে মানুষের মাঝে তুলে ধরতে সর্বদা প্রস্তুত এবং দৃঢ় সংকল্পবদ্ধ। তেমনি একটা সত্য উদ্ঘাটন করতে যাচ্ছে টিম সত্যের সন্ধানে। দর্শক, নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থেকে সাপোর্ট দেবেন। আমাদের এই ধারাবাহিক পর্বে যে আলোচনার কেন্দ্রবিন্দু, সে আর কেউ নয়, সৎ, নিষ্ঠবান, নিঃস্বার্থবাদী, স্পষ্টভাষী, জনদরদী, গরিব ও মেহনতি মানুষের একমাত্র ভরসার প্রতীক, বীর মুক্তিযোদ্ধা, দেশের সকল মানুষকে ভালোবাসার একমাত্র কাণ্ডারি জননেতা জনাব এমএএইচ সেলিম। তার নির্বাচনকালীন সময় 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত কিন্তু তিনি আমাদের এই বাগেরহাটবাসীর কাছে উপস্থাপিত হয়েছিলেন 1997 সালে। তাহলে একটু ভাবুন তো, যে বিংশ শতাব্দীর শেষের কিছু সময় এবং একাবিংশ শতাব্দীর শুরুর কিছু সময় অভাবনীয় চিন্তা চেতনার পরিবর্তন এবং তা আবার বাস্তবে প্রতিফলন। আপনারাই একটু বলুন, এই সামান্য সময়ে বাগেরহাট জেলার উন্নত সাধিত করে তা আবার শুধু বাংলাদেশে নয়, বিশ্বের মাঝে রোল মডেল হিসাবে প্রতিস্থাপন করেছেন এবং তারই সাথে সাথে তিনি জানান দিয়েছেন তিনি বাগেরহাটের কৃতি সন্তান। তিনি শুধু বাগেরহাটের নয়, সারা বাংলাদেশের মানবতাবাদী ফেরিওয়ালা এবং তিনি এই বাংলাদেশের মহামানব। তার কারণ তিনি শুধু বাগেরহাটে নয়, বাংলাদেশের মহামানব হিসাবে সুপরিচিতি পেয়েছিলেন। তার কারণ তার সময় শাসনামলে বাংলাদেশে আরো 339 জন পার্লামেন্ট সদস্য ছিল। জননেতা জনাব এমএএইচ সেলিমের উন্নতির ধারে কাছেও কেউ উন্নতিতে কম্পেয়ার বা হেসার মতন যোগ্যতা রাখেনি এবং তিনি সারা বাংলাদেশে মানবতার ফেরিওয়ালা হিসাবে পরিচিতি পান। তিনি তার বাবার নামে একটি আর্থিক প্রতিষ্ঠান খোলেন, যে প্রতিষ্ঠানের পূর্ণ নাম বেলায়েত হোসেন ফাউন্ডেশন এবং এই বেলায়েত হোসেন ফাউন্ডেশনের দ্বারা তিনি নিরীহ, নিপীড়িত, গরিব এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সাহায্য শুরু করেন 1997 সাল থেকে এবং এখনো তা ধারাবাহিকভাবে করে যাচ্ছে। আপনারা দেখেছেন নিশ্চয়ই, আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের কিছু এমপি ক্ষমতা পাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য তারা মানবতার ফেরিওয়ালা হিসাবে মানুষের কাছে প্রতিস্থাপিত হতে 2-1 কাছে 100-200 টাকা ধরিয়ে দিতেন। আমি সেই আওয়ামী লীগের সংসদ সদস্যর কিছু 2-1 নাম মেনশন করতে চাই। তার মধ্যে ইন্ডিকেট করে মেনশন করতে চাই বাটপার ব্যারিস্টার সুমন এবং শিবলি সাদিক ও নিকচান চৌধুরী ইত্যাদি নাম জানা আরো অনেকে ছিল, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 2-1-50-100 টাকা দিয়ে মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা স্বাস্থ্য। কিন্তু এটা দেখে নিশ্চিত আমাদের হাস আসতো। তার কারণ আমার ছোটবেলায় দেখেছি মানবতার ফেরিওয়ালা কাকে বলে, মানবতার ফেরিওয়ালা কি জিনিস, তিনি তা দেখিয়েছেন আমাদের মাঝে জননেতা জনাব এমএএইচ সেলিম। এমএএইচ সেলিম ক্ষমতায় আসেন 2001 সালে, কিন্তু তিনি বাগেরহাটবাসীর মাঝে আসেন 1997 সাল থেকে তার উন্নয়নের কাজ শুরু করেন। তার উন্নয়নের মধ্যে এই বাগেরহাট জেলার যে কয়টা মসজিদ, সেই মসজিদগুলোতে তৎকালীন তিনি 10 থেকে 15,000 টাকা এবং প্রত্যেকটা মন্দিরে 5 থেকে 10,000 টাকা বেলায়েত হোসেন ফাউন্ডেশনের মাধ্যমে অনুদান করেছিলেন এবং তিনি করেছিলেন
গরিব মানুষের টাকা প্রদান করেছিলেন এবং অনেক ছেলেমেয়ের লেখাপড়ার সম্পূর্ণ খরচ বহন করেছিলেন এবং তিনি নিজ উদ্যোগে নতুন মসজিদ এবং মসজিদ নিজ খরচে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। তিনি আরো এই মানুষের মাঝে দিয়েছিলেন কোনো গরিব পিতার যদি মেয়ের বিবাহ না হতো তাহলে সম্পূর্ণ খরচ তিনি বেয়ার করে এই মেয়েকে বিবাহের ব্যবস্থা করেছেন। তার উন্নয়নের ছোঁয়া সরকারি অফিস থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে এবং পাড়া মহল্লায় গরিব মানুষের এমন কোনো জায়গা নেই যে পৌঁছায়নি। উন্নয়নের ধারাবাহিকতা আমরা যদি সম্পূর্ণ বলতে যাই তাহলে 2-1 দিন নয়, 2-1 সপ্তাহ নয়, মাসকে মাস কেটে যাবে, তারপরেও তার এই উন্নয়নের ধারাবাহিকতা বলা শেষ হবে না। এবং ভিডিও প্রামাণ্য চিত্রের মাধ্যমে যদি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই তাহলে 3-4টি সিনেমাতেও শেষ হবে না তার এই উন্নয়নের গল্প কাহিনী। তাই টিম সত্যের সন্ধানে যাচ্ছে তার এই উন্নয়নের কিছু মেনশন করে ইন্ডিকেট করে সামান্য কিছু আপনাদের মাঝে ভিডিও চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে। এবং আপনাদেরকে বলতে চাচ্ছি যে তিনি যদি আর 5 থেকে 10 বছর আমাদের মাঝে থাকতো তাহলে এই বাগেরহাটের অবস্থা কি হতো আপনারা একটু বলে দেখুন। আমার এই 16 বছর, দীর্ঘ 16 বছর একটানা আওয়ামী লীগের শাসনামল দেখেছি, তার অর্জিত সবকিছুই ভোগ করছে, এখন পর্যন্ত নতুন ভাবে কোনো কিছু করতে পারেনি। কিন্তু তিনি যদি থাকতেন তাহলে আজকে বাগেরহাট সোনায় সোহাগা এবং সোনায় মোড়ানো থাকতো। তাই আমরা সত্যের সন্ধানে এগিয়ে যাচ্ছি তার উন্নয়নের আলোকচিত্র প্রদান করার জন্য। আপনারা সাথে থাকবেন নিশ্চিত। আমরা বাঙালি রুক্ষ জাতি, আমরা মানুষের মূল্যায়ন করি না। জননেতা আমার জানা মতে তিনি বাগেরহাট আগত হচ্ছে তারই সৃষ্ট কলেজের নেতা দাবি করে তাকেই আবার ইন্ডিকেট করে বলছে যখন বাগেরহাটে আসবে তখন বোরকা পরে আসার দরকার কি। তাহলে আপনারাই একটু বুঝুন এত বড় মানবতার ফেরিয়ালা আমাদের বাগেরহাটের জন্য কতটুকু দরকার। এবং তিনি যদি মানবতার ফেরিয়ালা হয়েই থাকেন আমাদের এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনারা একটু মূল্যায়ন করবেন। এবং আমরা দর্শক যাচ্ছি এই ভিডিও চিত্র কালেকশন করার জন্য। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের এই সত্যের সন্ধানের টিম একটি অপশক্তি দ্বারা নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে, তারপরেও আমরা থেমে থাকতে রাজি নই। সমাজের দেশের সকল সত্যকে উদ্ঘাটন করে আপনাদের মাঝে প্রতিস্থাপন করব। যদি আপনাদের কাছে সেটা সত্য মনে হয় তাহলে আমাদের সাথে থেকে একটু ভরসা দিবেন এবং আমাদের সাথে থাকবেন। এটা আপনার এমন কোনো কিছু ক্ষতি হবে না। তাই দর্শক আমরা এখন ছুটে যাচ্ছি জননেতা জনাব MAH সেলিমের উন্নয়নের ধারাবাহিকতার আলোকচিত্র আপনাদের মাঝে প্রদান করার জন্য। তাই সবাই আমাদের সাথে আছেন এটা নিশ্চিত ভরসা করে এগিয়ে যাচ্ছে সত্যের সন্ধানে টিম। আমরা এখন এসেছি বেলায়েত হোসেন বিশ্ববিদ্যালয়ে, যেটা জননেতা জনাব MAH সেলিম নিজের টাকায় প্রতিষ্ঠিত করেছিলেন। প্রথমে এটা ছিল ইন্টার লেভেল, পরে তিনি আনেন ডিগ্রি লেভেল, পরবর্তীতে তিনি এটাকে বিশ্ববিদ্যালয় রূপে পরিণত করেন এবং এই পরে তিনি শিক্ষকদের জন্য একটি বিএড কলেজ আনেন। এই বেলায়েত হোসেন বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট, সুনাম, হোস্টেল ব্যবস্থা ও পড়াশোনা করার উপযোগী দেখে বাংলাদেশের সব প্রান্ত থেকে ছাত্রছাত্রী ভর্তি হয় এবং এদেরকে বহন করার জন্য পরিবহন ব্যবস্থায় 4টি 52 সিটের গাড়ি ব্যবহৃত হতো। অল্প কিছু দিনের মধ্যে কলেজের সুনাম ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে। আপনারাই বলুন তিনি যদি তার আর কিছুদিন থাকতো তাহলে এই কলেজ হতো সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সেরা রোল মডেল। তাহলে বোঝেন একটা মানুষ, একটা সুন্দর চিন্তা, একটা সুন্দর কলেজ যেটা শুরু হয়েছে মানুষ গড়ার কারিগর হিসাবে তৈরি হচ্ছে সুশিক্ষিত যারা তাদের জীবন দশায় করছে সরকারি ও বেসরকারি চাকরি, উন্নত হচ্ছে দেশ, তা উপভোগ করছে গোটা জাতি। আমি এই কলেজের ছাত্র ছিলাম, তাই এসেছি কলেজের বর্তমান পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরতে। বিগত 18 বছর ধরে আওয়ামী শেখ পরিবারের কালো থাবায় গলা টিপে হত্যা করা হয়েছে কলেজটাকে। আওয়ামী লীগের নেতা দ্বারা অপমান অপদস্থ করা হতো, তাই শিক্ষকদের পরিমাণও কমে গেছে। ছাত্রছাত্রীর কথা তো বলতেই নেই, সীমিত সংখ্যক কিছুর মধ্যে চলে এসেছে যা একটা হাই স্কুলেও বিদ্যমান নয়। তাই দীর্ঘ 18 বছরের ইট ও একটা বালুকানা পর্যন্ত পৌঁছায় নেই এই কলেজ সংস্কার করার জন্য। এই শিক্ষাঙ্গন তিনি ঠিক করতে পারবেন, যেটা জননেতা জনাব MAH সেলিম সাহেব সম্পূর্ণ করতে পারবে, এটা আমাদের আশা। তাই তার হস্তক্ষেপ আমরা সম্পূর্ণভাবে আবার কামনা করছি। এই বলে আমি বেলায়েত হোসেন কলেজ থেকে বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমরা এখন এসেছি মাজেদা বেগম কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে, যেটা জননেতা জনাব এম.এ. সেলিম নিজেই তৈরি করেছিলেন। এটা 2004 সালে এবং তিনি তার মায়ের নামেই প্রতিষ্ঠিত করেছিলেন। এটার অনেক ব্যাপক এরিয়া, যে এরিয়াটা আপনাদের মাঝে এখানে ব্যাপক উন্নয়নও রয়েছে, যে উন্নয়নের মধ্যে রয়েছে মহিলা হোস্টেল এবং মানে বালকদের জন্য হোস্টেল এবং প্রশাসনিক ভবন ও বর্তমানে ক্লাস নেওয়ার যে অবস্থান, সেই অবস্থান এবং তার পূর্ব পরিকল্পিত যে বিশ্ববিদ্যালয়টা তৈরি করতে চেয়েছিল সেটির মানে অবস্থা আপনাদের মাঝে এখন একটু আলোকপাত করতে চাই। এই জায়গা থেকে শিক্ষিত হয়ে অনেক মানুষ অবিচার হয়ে বেরিয়েছে, তারা দেশের গৌরব এবং সম্মান বয়ে আনছে, তার বর্তমান অবস্থা আপনাদের মাঝে একটু আলোকপাত করতে চাই। এবং আমরা চাবো জননেতা জনাব এম.এ. সেলিম জানি তার দৃষ্টি পুঙ্খানুপুঙ্খ এটার দিকে দেয়, যাতে করিয়া এই ভার্সিটির অবস্থা যেন আবার সেই পূর্বের ন্যায় মানে পৌঁছায়। সেজন্য তার কাছে এমপি মহোদয়ের কাছে, সাবেক এমপি মহোদয়ের কাছে জোরালো আবেদন করব যেন তিনি এদিকে সম্পূর্ণভাবে খেয়াল দেয়। তাই আপনাদের মাঝে এখন মানে ভিডিও ক্লিপের মাধ্যমে মহিলা হোস্টেল, বালক হোস্টেল, প্রশাসনিক ভবন এবং বর্তমানে ক্লাস এবং পূর্বের পরিকল্পিত যে ভার্সিটি করার প্ল্যান ছিল তার ভিডিও চিত্র ছোট আকারে প্রকাশ করছি। আপনারা নিশ্চিত সাথে থেকে এটাকে উপভোগ করবেন। আমরা এখন এসেছি জননেতা জনাব এম.এ. সেলিম, যিনি আধুনিক বাগেরহাটের একমাত্র রূপকার। তার উন্নয়নের কথা আমরা কিছু আপনাদের বিগত দেখিয়েছি এবং বলেছি, যার আমরা বিগত বলেছিলাম যে একই নদীর উপরে দুটো ব্রিজ, যার একটি ব্রিজের উপর আমরা এখন এসেছি এবং এই ব্রিজটা হচ্ছে মণিগঞ্জ ব্রিজ, যে ব্রিজের সাথে তিনি একবারে রাস্তা করে নিয়ে গিয়েছেন গোটাপাড়া স্কুলের থেকে একবারে মাজার পর্যন্ত, যার ব্রিজ থেকে শুরু করে এই রাস্তার ভিডিও আলোকচিত্র আপনাদের মাঝে আমরা প্রদান করব। এবং এই ব্রিজের পাশ থেকে নদীর সাইড থেকে বয়ে গিয়েছে একবারে দড়াটানা রাস্তা, যে রাস্তাটা তিনি এই বাগেরহাটবাসীর জন্য করে দিয়েছেন। এই বাগেরহাটবাসীর জন্য অনেক সুফল বয়ে এনেছে, তার কারণ মানুষ 24 ঘন্টায় 2 বার পানিতে প্লাবিত হতো, ঘরবাড়ি এবং মানে বাজারের পরিবেশ থাকতো না। সেই রাস্তা এবং দড়াটানা ব্রিজ এটা আপনাদের মাঝে আমরা ভিডিও চিত্রের মাঝে উপস্থাপন করব এবং আপনারা একটু দেখে এটাকে নিয়ে জোরালোভাবে আমাদের পাশে থাকবেন এবং লাইকস, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। তার কারণ আপনারা যদি পাশে না থাকেন আমরা সত্য উদ্ঘাটন করতে পারবো না, সত্য এভাবে নিপীড়িত থাকবে। তাই সত্যকে জাগ্রত করার জন্য আপনারা কাইন্ডলি আমাদের সাথে থাকবেন দর্শক। এটা আশা করে আপনাদেরকে যে ভিডিও আলোকচিত্র দেখাতে যাচ্ছি সেটা একটু সুন্দর করে পর্যবেক্ষণ করবেন। দর্শক, এবার আমরা এসেছি মোটাপাড়া ক্লাবের থেকে, যে রাস্তাটি মানে সুলতানপুরের ভিতর থেকে নপাড়া হয়ে পাতিলেখালি মনির গ্যারেজ পর্যন্ত পৌঁছিয়েছে। এই রাস্তাটি জননেতা জনাব এম.এ. সেলিম সাহেবের করা এবং সেই রাস্তা এবং রাস্তার সাথে কয়েকটি ব্রিজ, এই ব্রিজগুলো আপনাদের কাছে ভিডিও চিত্রের মাধ্যমে আলোকপাত করছি এবং আমাদের আরও কিছু ব্রিজ এবং রাস্তা রয়েছে যা টুকটাক একটু আপনাদের মাঝে উপস্থাপন করব। আসলে এটা অনেক সময় এবং পরিবেশের ব্যাপার, তাই আমরা সম্পূর্ণটা গ্রহণ করতে পারছি না দর্শক। তাই আপনারা আমাদের সাথে থেকে এটাকে আলোকপাতের জন্য এবং সারা বাংলাদেশের মানুষের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন করছি, যেহেতু সারা বাংলাদেশের মানুষ যাতে জেনে এভাবে মানবতার ফেরিয়ালা লাইফে নিজে হইতে উদ্বুদ্ধ হয়, সেজন্য আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আকুল আবেদন করছি। তাই দর্শক, আপনারা নিশ্চিত যার যতটুকু সমর্থন আছে সেই হিসাবে আপনারা সামনের দিকে এটাকে মানে মানুষের মাঝে এটাকে তুলে ধরুন এবং এরকম মানবতার ফেরিওয়ালা হওয়ার জন্য মানুষকে উৎসাহিত করুন। তাই আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের মাঝে যে রাস্তা এবং ব্রিজগুলোর ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ আপনাদের মাঝে প্রদান করছি, সেটা আপনারা সাদরে গ্রহণ করুন। এই বলে আমি আমার এপিসোডের শেষ দিকে চলে এসেছি, যেটা আসলে অতটা সুন্দর না হতে পারে, কিন্তু আপনারা একটু সুন্দর চোখে দেখবেন, এটা আশা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এখন এসেছি পানাপাড়া
পূর্ব পানোয়াপাড়া শেষ প্রান্তে এই যে পাকা রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাকা রাস্তাটা কান্দাপাড়ার বেড়িবাঁধ থেকে শুরু হয়ে এই পর্যন্ত পৌঁছেছে এবং ও পাশ থেকে তালেশ্বরের থেকে শুরু করে নাটখালী স্কুল পর্যন্ত পৌঁছেছে। এরপরে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কাঁচা, আধা কাঁচা, দু একটা ইট আছে, নেই এরকম অবস্থা, যেটা আমি আমার এই ইপিচোটে প্রথম উপস্থাপনা করেছি। তার মাধ্যমে আমি বিভিন্ন জায়গায় দেখিয়ে গিয়েছি এবং এই দ্বিতীয় ইপিচোটে আমি একটা সত্য উদ্ঘাটন করছি, তা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থায় নিপীড়িত আমাদের এই এলাকার দিকে আপনারা যদি একটু সুনজর না দেন তাহলে এই উদ্যতন কর্মকর্তারা আমাদের মাঝে পৌঁছাচ্ছে না। তাই দর্শক আমাদের সাথে থেকে একটু জোরালোভাবে সমর্থন জানান। প্লিজ কাইন্ডলি এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার, বেশি বেশি লাইক এবং বেশি বেশি কমেন্ট করে বাংলাদেশ মানে সরকার ব্যবস্থা বা বাংলাদেশের যারা উদ্যতন আছে তাদেরকে একটু বুঝিয়ে দিন যে আমরা অবহেলিত আছি, আমরা নিপীড়িত আছি, আমরা শিক্ষা ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা থেকে অনেক দূরে আছি। আমাদেরকে কাইন্ডলি একটু হেল্প করুন, না হলে আমরা সামনের দিকে আগাতে পারছি না। তাই এই আশা ব্যক্ত করে আমরা যে ইপিচোটটা করছি সেটা আপনারা নিশ্চিত ভালোভাবে দেখবেন বা দেখেছেন, এই আশা ব্যক্ত করে আমি আমার এই ইপিচোটে আপনাদেরকে স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দর্শক, আমরা এই যে ধারাবাহিক তৃতীয় পর্ব বা ইপিচোট যেটা সম্পন্ন করেছি, যে তার মধ্যে অনেক ভুলভ্রান্তি রয়েছে এবং এটা করার কারণ হচ্ছে আমি জননেতা জনাব MA ছেলিমের তৈরি বেলায়েত হোসেন মহাবিদ্যালয়, তার অর্জিত কলেজ এবং তার অর্জিত শিক্ষক দ্বারা আমি এখানে লেখাপড়া শিখেছি। এই কলেজেই আমি আমার অধ্যয়নরত জীবন শেষ করেছি, যার কারণে নিজের মানবিক দৃষ্টিকোণ থেকে আমি এবং আমাদের এই সত্যের সন্ধানের টিম তার এই উন্নয়ন এবং সত্য উদ্ঘাটন করার জন্য যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আমরা দিয়েছি এবং তার উন্নয়নের অনেক আলোকচিত্র রয়েছে যা এতটা আমাদের সংগ্রহ করা সম্ভব হয়নি এবং মানে যেটা করলে যুগকে যুগ, মাসকে মাস শেষ হওয়া সম্ভব নয়। তাই আমি এবং আমাদের টিম ছোট্ট আকারে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। জানি এর কোনো কিছু ভালো হয়নি বা আপনাদের কাছে গ্রহণযোগ্য নয়, তারপরেও সুন্দর মতন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের এই উপস্থিতি উপভোগ করে যদি জননেতা জনাব MA সেলিম আপনাদের কাছে মানবতার ফেরিওয়ালা মনে হয় বা মনে করে থাকেন, তাহলে তিনি আমাদের মাঝে ইনশাআল্লাহ এখন আল্লাহ জীবিত রেখেছেন এবং আমাদের মাঝে পাঠাবেন সামনে নিশ্চিত, এবং তিনি যেন আমাদের পাশে থেকে এবং সাধারণ মানুষের উপকার করতে পারে এবং তার মতন এত কোনো প্রশংসায় তার প্রশংসা শেষ হবে না। তার মন মানসিকতা এত বড় এবং তার উন্নয়নের প্রয়াস এতটা বড়, যা বাংলাদেশের এত বড় প্রকল্প ধরে কোনো মানুষ এখন পর্যন্ত উন্নয়ন সাধিত করতে পারে নাই, যেটা তিনি সাধিত করে দেখিয়েছেন। তাই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা খুব ভীত এবং ইতস্ততার মধ্যে আছি, যার কারণে আমরা সুন্দর করে সত্য উদ্ঘাটন করতে পারছি না। আপনাদের একান্ত সাহায্য আমরা কামনা করছি, যেটা আসলে আপনারা আমাদের সাথে আন্তরিক হচ্ছেন না। আমাদের সাথে সামনে আন্তরিক হবেন এই আশা ব্যক্ত করে আমি শেখ শামীম হাসান এই ইপিচোট থেকে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য এবং আমার টিমের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এই বলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।